প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। স্বাগত জানাচ্ছি তোমাদেরকে নতুন একটি অধ্যায়ে। এই অধ্যায়টি আমরা আশা করছি অনেক বেশি মজা হবে, কারণ হচ্ছে যে অধ্যায়ের নামটা অনেক সুন্দর, রোদ জল বৃষ্টি। এরপরে হচ্ছে যে এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যে অনেক সুন্দর একটা স্কাইয়ের একটা ছবি। ওয়াও, দেখতেই ভালো লাগছে। তো চলো আমরা হচ্ছে যে পড়ি কি হবে এবার আলোচনা। আজকের আবহাওয়াটা কেমন? রোদ উঠেছে নাকি বৃষ্টি? কেমন আবহাওয়া তোমার সবচেয়ে বেশি পছন্দ? সারা বছর কি আমাদের আবহাওয়া একই রকম থাকে? আবার এখন গরমকালে যেমন গরম থাকে, কয়েকশো বছর আগেও কি তেমনই ছিল? ভবিষ্যতেও কি সবসময় এমনই থাকবে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এবারে কাজ। ওয়াও, অনেক সুন্দর সুন্দর টপিক। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে যে একটি ছবি দেয়া আছে, একটা ইলাস্ট্রেশন দেয়া আছে। তো মোটামুটি এই ছিল আমাদের 44 পৃষ্ঠা। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের 45 পৃষ্ঠার, এই যে 45 পৃষ্ঠার সমাধান। তো আমরা প্রথমত এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে প্রথম সেশনের মধ্যে এরপরে দুইটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। দেখি আমরা পড়ি কি বলা হয়েছে এখানে। তো প্রথমত বলা হয়েছে যে আজকের আবহাওয়া কেমন। এই প্রশ্ন করলে আমরা কি বুঝি? রোদ, বৃষ্টি, বাতাস, কেমন ইত্যাদি। তো সকাল, বিকেল, সন্ধ্যা, রাত সবসময় কি আবহাওয়া একই রকম থাকে? দিনের কোন সময়ে আকাশ তোমার সবচেয়ে বেশি পছন্দ? আকাশের রং যেমন দিনের বিভিন্ন সময়ে পাল্টায়, তেমনি আর কি কি পরিবর্তন আমরা সারাদিনে দেখি। এটা ছিল যে আমাদের প্রথম ইনস্ট্রাকশন। এরপরে বলা হয়েছে যে তোমার সবচেয়ে প্রিয় দিন কোনটা? কাঠফাটা রোদ, বৃষ্টির দিন, নাকি মেঘলা মেঘলা আবহাওয়া? বন্ধুদের সাথে আলোচনা করে দেখো তো মিলে যায় কিনা। চাইলে এঁকে দেখাতে পারো তোমার প্রিয় দিনের ছবি। তো হচ্ছে যে এরপরে হচ্ছে যে আমাদের এখানে একটি কাজ দিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে সাজিয়েছে। তো এখানে বলা হয়েছে যে এসো আগামী এক সপ্তাহ বাসায় কাজ করি। আচ্ছা, কি কি কাজ দেখি। তো এখানে বলা হয়েছে যে চলো এক সপ্তাহ একটু খেয়াল করে দেখি আমাদের আবহাওয়া কিভাবে দিনের বিভিন্ন সময়ে পাল্টাতে থাকে। আগামী এক সপ্তাহ দিনের বিভিন্ন সময়ের আবহাওয়া খেয়াল করে নিচের চকে নোট করো। দিনের কয়েকটি নির্দিষ্ট সময়ে ঘর থেকে বের হয়ে খোলা পরিবেশে আবহাওয়া পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণের সময়, তাপমাত্রার ধারণা, গরমের অনুভূতি কেমন, আকাশের অবস্থা, বৃষ্টির সম্ভাবনা ইত্যাদি সম্পর্কে মন্তব্য লিখে রাখবে। লেখার জন্য প্রয়োজনে অতিরিক্ত কাগজ ব্যবহার করতে পারো। এটা ছিল এখানে ইনস্ট্রাকশন। এই পৃষ্ঠায় আমাদের আসলে মূল যে কাজটি করতে হবে মূলত হচ্ছে যে আমাদেরকে এই চকটি হচ্ছে যে ফিল আপ করতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য এটা আমরা খুব সহজভাবে আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি। তার আগে বলে রাখছি, আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন তারা হচ্ছে যে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও, এবং পাশাপাশি হচ্ছে যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারো, যেন আমরা আরও বেশি উৎসাহী হয়ে তোমাদের জন্য ভিডিওগুলো মেক করতে পারি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। চলো আমরা দেখি এখন 45 পৃষ্ঠার সমাধান। এই যে আমাদের 45 পৃষ্ঠার সমাধান। তো আমরা এটাকে এভাবে সাজিয়েছি, দেখো তোমরা, খুবই চমৎকারভাবে আমরা সাজিয়েছি। তো প্রথমত হচ্ছে যে এখানে তারিখ ও বার দেয়া আছে। তারপর হচ্ছে যেভাবে আবহাওয়া বুঝি, যেমন আকাশের রং, রোদ, বৃষ্টি, গরম, বাতাসের গতি ইত্যাদির নোট রাখো নিচের সময়গুলোতে। আচ্ছা, তো প্রথমত আমরা এখানে যেটি দিয়েছি সেটি হচ্ছে যে আমরা সকাল 8 ঘটিকা দিয়েছি, এরপরে দুপুর হচ্ছে যে 1টা দিয়েছি, বিকেল হচ্ছে 4টা দিয়েছি, এরপর হচ্ছে সন্ধ্যা 7টা দিয়েছি, তারপর হচ্ছে রাত 10টা। এই সময়গুলোর হচ্ছে যে আমরা আকাশের রং, রোদ, বৃষ্টি, গরম ইত্যাদির নোটগুলো আমরা করব। তো প্রথমত হচ্ছে যে আমরা প্রথম যে দিন সিলেক্ট করেছি সেটি হচ্ছে যে 6/4/2024। এটা হচ্ছে যে শনিবার। এটা হচ্ছে যে সকাল 8 ঘটিকা হালকা কুয়াশা ছিল। তারপরে হচ্ছে যে দুপুর 1টায় হচ্ছে যে রৌদ্রোজ্জ্বল। তারপর হচ্ছে যে বিকেল 4টায় পরিষ্কার আকাশ। সন্ধ্যা 7টায় হচ্ছে যে অন্ধকারাচ্ছন্ন আকাশ। আর হচ্ছে যে রাত 10টায় হচ্ছে যে অন্ধকারাচ্ছন্ন আকাশ। এরপরে হচ্ছে যে আমাদের রবিবার হচ্ছে যে 7/4/2024 রবিবার হচ্ছে যে সকাল 8টায় হালকা রোদ। তারপরে হচ্ছে যে দুপুর 1টায় মেঘে ঢাকা আকাশ। বিকেল 4টায় হচ্ছে যে ঘুরি ঘুরি বৃষ্টি। সন্ধ্যা 7টায় হচ্ছে যে বৃষ্টি। আর রাত 10টায় হচ্ছে যে ঘুরি ঘুরি বৃষ্টি। এরপরে হচ্ছে যে আমরা সোমবারে 8/4/2024 সোমবারের মধ্যে আমরা যে কাজটি রেডি করেছি সেটি হচ্ছে সকাল 8টায় হচ্ছে যে
মেঘে ঢাকা আকাশ ছিল, তারপর হচ্ছে যে দুপুর 1টায় মেঘে ঢাকা আকাশ ছিল, আর বিকেল 4টায় হচ্ছে যে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, তারপর হচ্ছে সন্ধ্যা 7টায় গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, তারপর রাত 10টায় হচ্ছে যে অন্ধকারাচ্ছন্ন আকাশ ছিল। এরপরে হচ্ছে যে আমরা মঙ্গলবারে যে কাজটি রেডি করেছি সেটি হচ্ছে যে 9/4/2024 মঙ্গলবার। এখানে হচ্ছে যে সকাল 8টায় হচ্ছে যে হালকা রোদ ছিল, এরপরে হচ্ছে যে দুপুর 1টায় হচ্ছে রৌদ্রোজ্জ্বল ছিল আকাশ, বিকেল 4টায় হচ্ছে যে পরিষ্কার আকাশ ছিল, সন্ধ্যা 7টায় হচ্ছে যে পরিষ্কার আকাশ ছিল, এবং হচ্ছে যে রাত 10টায়ও কিন্তু পরিষ্কার আকাশ ছিল। তারপরে হচ্ছে যে আমরা বুধবারে যে কাজটি রেডি করেছি আমাদের হচ্ছে 10/4/2024 বুধবার, সেটি হচ্ছে যে সকাল 8টায় হচ্ছে যে হালকা রোদ ছিল, আর দুপুর 1টায় হচ্ছে রৌদ্রোজ্জ্বল ছিল, আর বিকেল 4টায় হচ্ছে যে পরিষ্কার আকাশ ছিল, আর হচ্ছে যে সন্ধ্যা 7টায় হচ্ছে পরিষ্কার আকাশ, আর রাত 10টায় হচ্ছে যে পরিষ্কার আকাশ। এরপরে হচ্ছে যে বৃহস্পতিবার আমরা যে কাজটি রেডি করেছি হচ্ছে 10/4/11/2024 বৃহস্পতিবার, সকাল 8টায় হচ্ছে রৌদ্রোজ্জ্বল, তারপরে দুপুর 1টায়ও রৌদ্রোজ্জ্বল, বিকেল 4টায় হচ্ছে যে পরিষ্কার আকাশ, সন্ধ্যা 7টায় হচ্ছে যে মেঘে ঢাকা আকাশ, রাত 10টায় হচ্ছে যে গুড়ি গুড়ি বৃষ্টি। এরপরে আমরা যেটি নোট করেছি শুক্রবারে হচ্ছে যে 12/4/2024 শুক্রবার, এটা হচ্ছে যে সকাল 8টায় হচ্ছে যে মেঘে ঢাকা আকাশ ছিল, তারপরে হচ্ছে যে দুপুর 1টায় মেঘে ঢাকা আকাশ, এরপর হচ্ছে যে বিকেল 4টায় গুড়ি গুড়ি বৃষ্টি, সন্ধ্যা 7টায় হচ্ছে যে বৃষ্টি, আর হচ্ছে রাত 10টায় গুড়ি গুড়ি বৃষ্টি। সো ডিয়ার স্টুডেন্টস, এখানে হচ্ছে যে আমরা আমাদের মতো করে একটি তারিখ দিয়েছি, তোমরা চাইলে হচ্ছে যে এই তারিখে শিক্ষক কাজটি দিবে ওই তারিখেই তোমরা হচ্ছে যে এই চকটা ওই তারিখে ফিল আপ করে তোমরা হচ্ছে যে এই ঘরগুলো ফিল আপ করতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং হচ্ছে যে আমাদের ক্লাসগুলো এনজয় করছো। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 46-এর সমাধান। তো পৃষ্ঠা নং 46-এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদম টপের মধ্যে হচ্ছে যে আমাদেরকে একটি ইনস্ট্রাকশন দিয়েছে, তারপরে হচ্ছে যে আমাদেরকে একটি চক দেওয়া হয়েছে, এই চকটি হচ্ছে যে আমাদের এই ইনস্ট্রাকশনের আলোকে ফিল আপ করতে হবে। তো চলো দেখি এই ইনস্ট্রাকশনে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে প্রতিদিন রেডিও ও টেলিভিশনে আবহাওয়া খবর প্রচার করে শুনছো নিশ্চয়ই। তারপর হচ্ছে যে পত্রিকাতেও আবহাওয়ার খবর থাকে, রেডিও ও টেলিভিশনের খবর এবং পত্রিকা থেকেও এই এক সপ্তাহ আবহাওয়ার বিভিন্ন তথ্য নোট করো নিচের চকে। তার মানে হচ্ছে যে আগামী এক সপ্তাহ হচ্ছে যে তোমার রেডিও এবং টেলিভিশনের আবহাওয়ার খবর শুনে তোমাকে হচ্ছে যে এই চকটা ফিল আপ করতে হবে। সো হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য এই চকটি আমরা আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি খুব সুন্দরভাবে। আমরা সেখানে একটা নমুনা উত্তর রেডি করে রেখেছি, তোমরা চাইলে সেটা থেকে আইডিয়া নিয়ে তোমরা তোমাদের মতো করে সাজাতে পারো। আর হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের কৃতজ্ঞতাবোধ থেকে একটি লাইক দিতে পারো। যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি খুব দ্রুত সাবস্ক্রাইব করে নাও। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। চলো এখন আমরা দেখব যে আমাদের পৃষ্ঠা নং 46-এর সমাধান। এই যে আমাদের পৃষ্ঠা নং 46-এর সমাধান। তো এটা আমরা এভাবে সাজিয়েছি, দেখো। প্রথমত আমরা এখানে লিখেছি যে প্রতিদিন রেডিও ও টেলিভিশনের আবহাওয়ার খবর প্রচার করে শুনেছো নিশ্চয়ই, পত্রিকাতেও আবহাওয়ার খবর থাকে, রেডিও ও টেলিভিশনের খবর এবং পত্রিকা থেকেও এই এক সপ্তাহ আবহাওয়ার বিভিন্ন তথ্য নোট করো নিচের চকে। তো এখানে প্রথমত হচ্ছে যে আমরা একটা নমুনা উত্তর দিয়েছি, আমরা হচ্ছে যে একটা তারিখ ধরেছি। তোমাদের শিক্ষক যেই দিনের কাজটি দিবে বা যেই এক সপ্তাহের কাজটি দিবে তোমরা ওই তারিখ অনুপাতে তোমরা হচ্ছে যে এই চকটি ফিল আপ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো আমরা দেখি, এখানে আমরা বলেছি যে দিয়েছি যে এখানে 13/4/2024 শনিবার। এখানে হচ্ছে যে আমরা তথ্যের উৎস হচ্ছে যে আমরা টেলিভিশন দিয়েছি, তারপরে তাপমাত্রা হচ্ছে যে 35 ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে যে রোদ্রের বায়ুর আর্দ্রতা ছিল হচ্ছে যে 75%, তারপরে হচ্ছে যে আকাশের অবস্থা পরিষ্কার ছিল, ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল না, নেই। তারপরে মন্তব্য হচ্ছে যে পরিবর্তন হতে পারে, আবহাওয়া সবসময় পরিবর্তন হতে পারে, এটা হচ্ছে যে আমাদের মন্তব্য। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা দিয়েছি 14/4/2024 রবিবার। তারপরে হচ্ছে আমাদের তথ্যের উৎস হচ্ছে যে টেলিভিশন, তারপরে তাপমাত্রা হচ্ছে যে 34 ডিগ্রি সেলসিয়াস, তারপরে হচ্ছে যে বায়ুর আর্দ্রতা হচ্ছে যে 72%, আকাশের অবস্থা ছিল হচ্ছে যে রৌদ্রোজ্জ্বল, তারপর হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তারপর হচ্ছে যে পরিবর্তন হতে পারে। এরপরে আমরা দিয়েছি যে 15/4/2024 সোমবার, হচ্ছে যে আমাদের তথ্যের উৎস হচ্ছে যে টেলিভিশন, তারপর হচ্ছে যে তাপমাত্রা ছিল হচ্ছে যে 31 ডিগ্রি সেলসিয়াস, তারপরে বায়ুর আর্দ্রতা ছিল হচ্ছে যে 78%, আকাশের অবস্থা ছিল যে মেঘাচ্ছন্ন, তারপরে হচ্ছে যে ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তারপরে আমরা দিয়েছি যে মন্তব্য পরিবর্তন হতে পারে। এরপরে আমরা যে তারিখটি দিয়েছি সেটি হচ্ছে 16/4/2024 মঙ্গলবার, তথ্যের উৎস হচ্ছে যে টেলিভিশন, তাপমাত্রা হচ্ছে যে 37 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর আর্দ্রতা হচ্ছে যে 76%,
আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন, আর বৃষ্টিপাত বা হচ্ছে যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে, পরিবর্তন হতে পারে। মন্তব্য হচ্ছে যে পরিবর্তন হতে পারে। এরপরে হচ্ছে যে 17/4/2024 বুধবার, তথ্যের উৎস হচ্ছে যে টেলিভিশন, তাপমাত্রা হচ্ছে যে 33°C, তারপর হচ্ছে বায়ুর আর্দ্রতা 74%, আকাশের অবস্থা হচ্ছে যে কুয়াশাচ্ছন্ন, ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, পরিবর্তন হতে পারে, এটা মন্তব্য। এরপরে হচ্ছে যে 18/4/2024 বৃহস্পতিবার, তথ্যের উৎস হচ্ছে টেলিভিশন, তাপমাত্রা হচ্ছে যে 30°C, বায়ুর আর্দ্রতা হচ্ছে যে 73%, আকাশের অবস্থা হচ্ছে যে রৌদ্রোজ্জ্বল, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, পরিবর্তন হতে পারে। এরপরে সর্বশেষ আমরা হচ্ছে যে 29/4/2024 শুক্রবার দিয়েছি, তথ্যের উৎস হচ্ছে যে টেলিভিশন, তাপমাত্রা হচ্ছে যে 29°C, বায়ুর আর্দ্রতা হচ্ছে যে 75%, তারপর আকাশের অবস্থা হচ্ছে মেঘাচ্ছন্ন, ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, মন্তব্য হচ্ছে যে পরিবর্তন হতে পারে। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের 46 পৃষ্ঠার চক্রের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখবো তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 47-এর সমাধান। তো পৃষ্ঠা নং 47-এর মধ্যে আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে এখানে দেয়া আছে যে হেডিং চতুর্থ ও পঞ্চম সেশন। তো এখানে বলা হয়েছে যে তোমার বন্ধুরাও নিশ্চয়ই গত এক সপ্তাহে উপরের কাজগুলো করেছে। প্রথমে উপরের দুটি চক মিলিয়ে দেখো তো তোমার নিজের অনুভূতির সাথে বিভিন্ন মাধ্যম থেকে নেওয়া আবহাওয়ার তথ্যের কি কি মিল আছে। এবার তোমার পাওয়া তথ্যের সাথে তোমার বন্ধুদের তথ্য মিলিয়ে দেখো ওদের চকে ওরা কিভাবে নোট করেছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে গত এক সপ্তাহের আবহাওয়ার তথ্যগুলো আরেকটু খুঁটিয়ে দেখো তো প্রথম দিনের সাথে শেষের দিনের কেমন পার্থক্য দেখতে পাচ্ছ। গরম কি আস্তে আস্তে বাড়ছে নাকি কমে যাচ্ছে, আর বৃষ্টিপাতের পরিমাণ এভাবে চলতে থাকলে আগামী এক সপ্তাহে আবহাওয়া কেমন থাকতে পারে ধারণা করতে পারো। দলে আলোচনা করে এবং আগের এক সপ্তাহ বা শিক্ষকের সহায়তায় আগের 2 সপ্তাহের আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে দলীয়ভাবে পরবর্তী এক সপ্তাহের একটা আবহাওয়ার পূর্বাভাস তৈরি করার চেষ্টা করো। টিভিতে যেভাবে আবহাওয়ার বুলেটিন প্রচারিত হয় সেভাবে তোমরাও ক্লাসের বাকিদের সামনে তোমাদের বুলেটিন উপস্থাপন করতে পারো। সাথে পাওয়া পয়েন্ট স্লাইড বা হচ্ছে যে হাতে আঁকা পোস্টার ব্যবহার করে উপস্থাপনাটাকে আরো মজার করে তুলতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে যে মূল চকের কাজটি দিয়েছে। তো এখানে বলা হয়েছে যে তোমার দলের তৈরি আবহাওয়ার পূর্বাভাসের সারসংক্ষেপ টুকে রাখো নিচের চকে। তার মানে হচ্ছে যে আমাদের এই অধ্যায়ে এই পৃষ্ঠায় আমাদের হচ্ছে যে এই চকটি ফিল আপ করা আসলে আমাদের মূল কাজ। তো ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে তোমাদের জন্য খুব সহজভাবে রেডি করে রেখেছি। আর আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে যে আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না, এবং হচ্ছে যে আমাদের ভিডিওতে একটি লাইক দিতে ভুলবে না। এই হচ্ছে আমাদের আনসার সেকশন 47 পৃষ্ঠার সমাধান। তো আমরা এটা এভাবে রেডি করে রেখেছি। তোমার দলের তৈরি আবহাওয়ার পূর্বাভাসের সারসংক্ষেপ টুকে রাখো নিচের চকে। তো হচ্ছে যে আমরা এখানে নমুনা উত্তর দিয়েছি একটা, আমরা আমাদের মতো করে একটি উত্তর সাজিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতো করেও তোমরা হচ্ছে যে এই চকটাকে কাটছাট করে তোমরা তৈরি করতে পারো। তো চলো দেখি আমরা কিভাবে এটা রেডি করেছি। আমরা প্রথমত এখানে দিয়েছি যে হচ্ছে যে 20/4/2024 শনিবার, আর হচ্ছে যে তাপমাত্রা ছিল হচ্ছে যে 35°C, আর বায়ুর আর্দ্রতা ছিল হচ্ছে যে 75%, আর আকাশের অবস্থা ছিল পরিষ্কার, ঘূর্ণিঝড় বা হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, মন্তব্য হচ্ছে যে পরিবর্তন হতে পারে। আচ্ছা, এরপর আমরা দিয়েছি হচ্ছে যে 21/4/2024 রবিবার, হচ্ছে তাপমাত্রা হচ্ছে যে 34°C, বায়ুর আর্দ্রতা হচ্ছে যে 72%, আকাশের অবস্থা হচ্ছে যে রৌদ্র উজ্জ্বল, আর হচ্ছে যে ঘূর্ণিঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আর মন্তব্য হচ্ছে যে পরিবর্তন হতে পারে। এরপর আমরা দিয়েছি যে 24/4/2024 সোমবার, হচ্ছে তাপমাত্রা 31°C, বায়ুর আর্দ্রতা হচ্ছে যে 78%, আকাশের অবস্থা হচ্ছে যে মেঘাচ্ছন্ন, তারপর হচ্ছে ঘূর্ণিঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, মন্তব্য হচ্ছে যে পরিবর্তন হতে পারে। এরপর আমরা দিয়েছি হচ্ছে যে 23/4/2024 মঙ্গলবার, তাপমাত্রা হচ্ছে যে 37°C, তারপর হচ্ছে যে বায়ুর আর্দ্রতা হচ্ছে 76%, আকাশের অবস্থা হচ্ছে যে মেঘাচ্ছন্ন, ঘূর্ণিঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তারপর হচ্ছে মন্তব্য আমরা দিয়েছি যে পরিবর্তন হতে পারে। এরপরে হচ্ছে যে আমরা দিয়েছি 24/4/2024 বুধবার, এটা হচ্ছে তাপমাত্রা 33°C, বায়ুর আর্দ্রতা হচ্ছে যে 74%, আকাশের অবস্থা হচ্ছে যে কুয়াশাচ্ছন্ন, ঘূর্ণিঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তারপরে মন্তব্য দিয়েছি আমরা পরিবর্তন হতে পারে। এরপরে হচ্ছে যে 25/4/2024 বৃহস্পতিবার, তাপমাত্রা হচ্ছে যে 30°C, বায়ুর আর্দ্রতা হচ্ছে যে 73%, আকাশের অবস্থা হচ্ছে যে রৌদ্র উজ্জ্বল, তারপর ঘূর্ণিঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তারপরে মন্তব্য হচ্ছে যে পরিবর্তন হতে পারে।
এরপর হচ্ছে 26/4/2024 আমরা দিয়েছি শুক্রবার, তাপমাত্রা হচ্ছে যে 29°C, বায়ুর আর্দ্রতা দিয়েছি আমরা 75%। এরপর হচ্ছে যে আকাশের অবস্থা হচ্ছে যে মেঘাচ্ছন্ন। এরপর ঘূর্ণিঝড়ের সম্ভাবনা হচ্ছে যে আছে, মন্তব্য হচ্ছে যে পরিবর্তন হতে পারে। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের এই চকটির সমাধান। এরপরে হচ্ছে যে এই পৃষ্ঠা বলা হয়েছে যে কোন দলের আবহাওয়ার পূর্বাভাস সবচেয়ে বেশি সত্যি আবহাওয়ার সাথে মিলে গেল তা সপ্তাহের শেষে মিলিয়ে দেখতে ভুলো না যেন। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল মোটামুটি আমাদের 47 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা উপভোগ করেছো। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হচ্ছে যে একটি লাইক দিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের 48 পৃষ্ঠার সমাধান। সো হচ্ছে যে তোমাদের বিজ্ঞান বইয়ের মধ্যে 48 পৃষ্ঠার মধ্যে আমরা এখানে হেডিং এর মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সেশন বলা হয়েছে। তো এখানে দেয়া হয়েছে যে আবহাওয়া নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে একটা বিষয় নিশ্চয়ই বোঝা হয়ে গেছে যে যেসব প্যারামিটারের সাহায্যে আমরা আবহাওয়া বুঝতে চেষ্টা করি সেগুলো নিয়মিত পরিবর্তিত হয়। দিনের বিভিন্ন সময়ে যেমন তোমরা এই পরিবর্তন দেখছো, তেমনি এও দেখছো যে প্রতিদিন একই সময়ে ঠিক একই রকম আবহাওয়া থাকে না। এমনকি বছরের সব সময়েও একই রকম গরম বা ঠান্ডা থাকে না। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে বৃষ্টিপাতও একই রকম হয় না, তবে আমরা কিন্তু আগে ভাগেই টের পাই যে বছরের কোন সময়ে ঠান্ডা বেশি পড়বে বা হচ্ছে যে বৃষ্টি বেশি হবে। সেজন্য বর্ষাকাল এলেই ছাতা কেনার তোড়জোড় শুরু হয়ে যায়। আবার শীত আসার আগেই বাসা বাড়িতে আলমারি থেকে ল্যাপ কম্বল নামিয়ে রোদে দেওয়ার হিড়িক পড়ে। ওয়াও, অনেক সুন্দর একটা অধ্যায়। এরপরে বলা হয়েছে যে বছরের এক এক ঋতুতে কেন আবহাওয়া এক এক রকম থাকে তা আমরা পরে আলোচনা করব, কিন্তু এটা নিশ্চিত স্পষ্ট যে দিনের বিভিন্ন সময়ে বা হচ্ছে যে বছরের বিভিন্ন ঋতুতে আমরা আবহাওয়া যতই পাল্টে যেতে দেখি না কেন, এই পাল্টানো একটা প্যাটার্ন আছে, যে কারণে আমরা আগে থেকে আবহাওয়ার পূর্বাভাস দেখতে পারি, তা বেশিরভাগ সময়ে ফলেও যায়। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে আবহাওয়ার এই সমস্ত উপাদান, যেমন হচ্ছে যে বায়ুচাপ, আর্দ্রতা, তারপর হচ্ছে তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিমাণ ইত্যাদি, হলো সূর্য, পৃথিবী এবং পৃথিবীকে ঘিরে যে বায়ুমণ্ডল, এদের ভেতরকার পরস্পরের সাথে বিভিন্ন ক্রিয়ার ফল। আচ্ছা, তার মানে কি দাঁড়ালো? এদের মধ্যকার যাবতীয় বিক্রিয়ার ফলে সাদা চোখে আমরা যা পরিবর্তন দেখি সেটাও একটা প্যাটার্ন আছে। অর্থাৎ বছরের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গার আবহাওয়া একেবারেই একই না হলেও মোটামুটি কাছাকাছি থাকে। আচ্ছা, অনেক সুন্দর কথা। এরপরে বলা হয়েছে যে এই যে বছর বছর আমরা একই ঋতু আর হচ্ছে যে একই রকম আবহাওয়া ঘুরে ফিরে দেখি, লম্বা সময়ের ক্ষেত্রেও সব সময় কি ব্যাপারটা একই থাকে? নিচের চকে বাংলাদেশ সহ পৃথিবীর কয়েকটি দেশের অনেক বছর পর পর তাপমাত্রা কি দাঁড়িয়েছে তা দেওয়া হলো। তোমার বন্ধুর সাথে আলাপ করে দেখো তো সময়ের সাথে এই কয়টা দেশের তাপমাত্রার কোনো পরিবর্তন দেখছে কিনা, আর বিভিন্ন শহরের এই পরিবর্তনের মধ্যে কোনো মিল খুঁজে পাও কিনা। আচ্ছা, তো এখানে বলা হয়েছে যে এখানে প্রথমত দিয়েছে যে হচ্ছে যে সেলসিয়াস স্কেলে 5 বছরের গড় তাপমাত্রা। আচ্ছা, তো এখানে দিয়েছে এরপরে 20 শতকের শুরুতে, তারপরে হচ্ছে 20 শতকের মাঝামাঝিতে, তারপর হচ্ছে যে একবিংশ শতকের শুরুতে। এটা হচ্ছে যে একটা চার্ট দিয়েছে। তো বাংলাদেশে হচ্ছে যে 20 শতকের শুরুতে হচ্ছে যে তাপমাত্রা ছিল হচ্ছে যে 25.01 ডিগ্রি সেলসিয়াস। তারপরে হচ্ছে যে 20 শতকের মাঝামাঝিতে ছিল হচ্ছে যে 25.17 ডিগ্রি সেলসিয়াস। এরপরে হচ্ছে যে একবিংশ শতকের শুরুতে হয়ে গেছে এটা হচ্ছে যে 25.72 ডিগ্রি সেলসিয়াস। এরপর হচ্ছে যে মালদ্বীপে হচ্ছে যে 20 শতকের শুরুতে ছিল হচ্ছে 27.63 ডিগ্রি সেলসিয়াস। এরপর হচ্ছে যে 20 শতকের মাঝামাঝিতে এটি হয়েছে 27.55 ডিগ্রি সেলসিয়াস। এরপর হচ্ছে যে একবিংশ শতকের শুরুতে এটি হয়েছে যে 27.85 ডিগ্রি সেলসিয়াস। এরপর হচ্ছে যে আইসল্যান্ডে হচ্ছে যে 20 শতকের শুরুতে হচ্ছে যে তাপমাত্রা ছিল হচ্ছে যে 1.22 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে যে 20 শতকের মাঝামাঝিতে এটি হয় হচ্ছে যে 1.72 ডিগ্রি সেলসিয়াস। এরপর হচ্ছে যে একবিংশ শতকের শুরুতে এটি এসে দাঁড়ায় হচ্ছে 2.28 ডিগ্রি সেলসিয়াসে। তো এরপরে বলা হয়েছে যে তোমরা চিন্তা করে যা পেলে তা পরের পৃষ্ঠার চকে টুকে নাও। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের 48 পৃষ্ঠা।
এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের ৪৯ পৃষ্ঠার সমাধান। এখানে সুন্দর একটি আসলে ছবি দেয়া আছে, এটা দেখে আমার কাছে ভালো লেগেছে। সো হচ্ছে যে আমরা দেখি এখন এই পৃষ্ঠায় আমাদের কি কাজ আছে। তো এই পৃষ্ঠার মধ্যে আমরা একদম টপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখানে দুইটি চক দিয়েছে। এই দুইটা চক হচ্ছে যে আমাদেরকে ফিল আপ করতে হবে, যা হচ্ছে যে আমরা পূর্বের পেজ নাম্বার 48-এর মধ্যে অলরেডি আলোচনা করেছি। এখান থেকে তথ্য নিয়ে এটা ফিল আপ করতে হবে। তো চলো দেখি আমরা এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে এই তিনটি দেশের আবহাওয়া সময়ের সাথে পরিবর্তন ঘটছে কিনা। এই যে কোন তিনটি দেশ, এই তিনটি দেশ, এই যে এখানে যে তিনটি দেশের বিবরণ দিয়েছে, এই তিনটি দেশের আবহাওয়া সময়ের সাথে পরিবর্তন ঘটছে কিনা এই জিনিসটা হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে, এখানে লিখতে হবে। আর বলা হয়েছে যে পরিবর্তনের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছ কিনা এটা। সো ডিয়ার স্টুডেন্টস, এই চকটির সমাধান আমরা আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি। যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে যে একটি লাইক দিতে তোমরা ভুলবে না, এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমরা আশা করবো যে তোমরা সাবস্ক্রাইব করে ফেলবে, এবং হচ্ছে যে আমাদের ভিডিওগুলো খুব বেশি তোমরা এনজয় করবে। চলো আমরা এখন আমাদের আনসার সেকশনে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের ৪৯ পৃষ্ঠার সমাধান। তো এখানে যে ইনস্ট্রাকশনটি দিয়েছে, বলা হয়েছে যে এই তিনটি দেশের আবহাওয়া সময়ের সাথে পরিবর্তন ঘটছে কিনা। তো আমরা লিখেছি যে বাংলাদেশ, মালদ্বীপ ও আইসল্যান্ড এই তিনটি দেশের আবহাওয়া সময়ের সাথে পরিবর্তন ঘটছে। আচ্ছা, এরপরে হচ্ছে বলা হয়েছে পরিবর্তনের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছ কিনা। এটা হচ্ছে যে কোনো মিল আমরা খুঁজে পাইনি। তো আমরা লিখেছি এখানে হচ্ছে যে কোনো মিল খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে এই পৃষ্ঠার শেষে দিয়ে কিছু কথা লেখা আছে। তো এখানে বলা হয়েছে যে তোমাদের আলোচনার ফলাফল ক্লাসে বাকিদের সাথেও শেয়ার করো, দেখো অন্যরা কি বলছে। এবার তোমার অনুসন্ধানী পাঠ বই থেকে জলবায়ুর অংশটা পড়ে নিয়ে আবার আলোচনায় যোগ দাও। আচ্ছা, তারপরে হচ্ছে যে বলা হয়েছে যে দেখতেই পাচ্ছ যে আপাত দৃষ্টিতে প্রতি বছর বিভিন্ন ঋতুতে একই রকম আবহাওয়ার পুনরাবৃত্তি হয় বলে মনে হলেও আসলে লম্বা সময় ধরে দেখলে পৃথিবী জুড়েই জলবায়ুর পরিবর্তন ঘটছে এবং সেটার পক্ষে যথেষ্ট প্রমাণ আছে। আচ্ছা, জলবায়ু পরিবর্তনের একটা বড় নির্দেশক হচ্ছে যে তাপমাত্রার পরিবর্তন। এখন তাপমাত্রা পরিবর্তন কেন হয়, বায়ুমণ্ডল তাপ ধরে রাখেই বা কিভাবে, এই প্রশ্নের উত্তর জানতে তোমাদের একটা ছোট্ট পরীক্ষা করতে হবে। এই পরীক্ষা তোমরা বাড়িতে বা ক্লাসে যে কোনো জায়গায় করতে পারো। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল মোটামুটি আমাদের ৪৯ পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 50-এর সমাধান। তো চলো বন্ধুরা আমরা দেখে নিচ্ছি পৃষ্ঠা নং 50-এর মধ্যে কি আছে। তো আমরা প্রথমত এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে উপকরণ, তারপরে বলা হয়েছে যে 3টি ঢাকনা সহ কাচের জার অথবা কাচের বোতল, 3টি থার্মোমিটার। আচ্ছা, থার্মোমিটারটি যেন কাচের জার বা কাচের বোতলে প্রবেশ করানো যায়। মানে হচ্ছে যে 3টি হচ্ছে যে কাচের জার অথবা কাচের বোতল নিতে হবে, আর হচ্ছে যে 3টি থার্মোমিটার নিতে হবে। আর থার্মোমিটারগুলো এমন মাপে নিতে হবে যেন হচ্ছে যে কাচের জার অথবা কাচের বোতলে প্রবেশ করানো যায়। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে পরীক্ষণের জন্য নিচের কাজগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করো। আচ্ছা, তো প্রথমত এখানে বলা হয়েছে যে 3টি কাচের জার পরিষ্কার করে খোলা স্থানে সূর্যালোকে মানে হচ্ছে যে রোদে রেখে থার্মোমিটার দিয়ে জারের ভেতরের বায়ুর তাপমাত্রা মেপে নাও। আচ্ছা, তারপরে প্রয়োজনে অনুসন্ধানী পাঠ থেকে তাপমাত্রা পরিমাপের প্রক্রিয়া দেখে নিতে পারো। তোমরা তোমাদের অনুসন্ধানী বইয়ের মধ্যে দেখে নিতে পারো হচ্ছে যে তাপমাত্রা পরিমাপের প্রক্রিয়া সম্পর্কিত বিষয় ওখানে দেয়া আছে। তো হচ্ছে যে ওখান থেকে আইডিয়া নিয়ে এরপর 3টি জারের ভেতরের বায়ুর তাপমাত্রা নিচে নোট রাখো। আচ্ছা, এই যে তোমরা যে 3টি জার পরিষ্কার করে নিয়েছো, যেগুলো খোলা জায়গায় রোদের মধ্যে রেখেছো, তো প্রথমত বলা হয়েছে যে এই যে আমাদের 3টি থার্মোমিটার আছে না, 3টি থার্মোমিটার দিয়ে এই জারগুলোর ভেতরের বায়ুর তাপমাত্রাগুলো এখানে রেকর্ড করার জন্য, এখানে লেখার জন্য, যেমন প্রথম জারের তাপমাত্রা কতটুকু আছে সেটা এখানে লিখবে, এরপরে দ্বিতীয় জারের তাপমাত্রা কতটুকু আছে সেটা এখানে লিখবে, এরপর হচ্ছে তৃতীয় জারের তাপমাত্রা কতটুকু আছে সেটাও এখানে লিখবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে 3টা জারে নিশ্চয়ই কাছাকাছি তাপমাত্রায় পেয়েছো। আচ্ছা, থার্মোমিটার 3টি জারের ভেতরে রেখে দাও। তার মানে বলেছে যে এই যে তুমি তাপমাত্রা মেপেছো, 3টার জারের তাপমাত্রাই প্রায় কাছাকাছি পেয়েছো, এটা হচ্ছে যে কোনো ব্যবধান হবে না। এরপরে বলা হয়েছে যে এবার প্রথম জারের মুখ খোলা রেখে বাকি দুটো জারের মুখ আটকে দাও। এই যে হচ্ছে থার্মোমিটারগুলো ভেতরে রেখে প্রথম জারের মুখ খোলা রেখে আর বাকি দুইটা
জারের মুখ আটকে দেওয়ার জন্য বলছে, কিন্তু তৃতীয় জারের মুখ আটকানোর আগে এতে এক টুকরা ভেজা কাপড় বা টিস্যু রেখে দাও। মানে 3 নাম্বার যে জারটা সেটা আটকানোর আগে হচ্ছে যে ওটার ভেতরে এক টুকরা ভেজা কাপড় বা হচ্ছে যে টিস্যু রেখে দিতে বলেছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে 3টি জারকেই আধা ঘন্টা রোদে রেখে দাও। আচ্ছা, আধা ঘন্টা পরে 3টি জারেই ভেতরে থাকা থার্মোমিটারের তাপমাত্রার মান রেকর্ড করো নিচের চকে। তার মানে হচ্ছে যে এরপর আধা ঘন্টা পরে তারা মানে হচ্ছে থার্মোমিটারগুলো বের করে তাপমাত্রা কি হয়েছে সেটা হচ্ছে যে এখানে রেকর্ড করার জন্য প্রথম জারের তাপমাত্রা কি, দ্বিতীয় জারের তাপমাত্রা কতটুকু হয়েছে, তৃতীয় জারের তাপমাত্রা কতটুকু হয়েছে সেগুলো এখানে রেকর্ড করার জন্য বলা হয়েছে। আচ্ছা, তো হচ্ছে যে এইটার জন্য আমরা তোমাদের জন্য আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে একটা নমুনা উত্তর রেখেছি, এবং তোমরা চাইলে সেখান থেকে আইডিয়া নিয়ে তোমরা তোমাদের মানে পরীক্ষণের মাধ্যমে যে ফলাফল পেয়েছো সেটা হচ্ছে তোমরা এখানে খুব সুন্দরভাবে তুলে নিতে পারো। আর হচ্ছে বন্ধুরা, আমরা হচ্ছে যে আনসার সেকশনে যাওয়ার আগে তোমাদেরকে অবশ্যই বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো অবশ্যই তোমাদের ভালো লাগে এবং হচ্ছে যে এটা থেকে তোমরা কোনোভাবে উপকৃত হও, তাহলে হচ্ছে তোমরা আমাদের ভিডিওতে একটি লাইক দিতে ভুলবে না এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা এখন আনসার সেকশনে চলে যাচ্ছি। এই যে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 50 পৃষ্ঠার সমাধান। আমরা হচ্ছে যে এখানে একটা নমুনা উত্তর রেখেছি, তোমরা চাইলে এই নমুনা উত্তরটি ফিল আপ করতে পারো, অথবা এখান থেকে আইডিয়া নিয়ে তোমাদের পরীক্ষণের মাধ্যমে যে ফলাফল আসে সেটা হচ্ছে যে এখানে ফিল আপ করতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে যে এই যে আধা ঘন্টা রাখার পরে মানের যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে যে আমরা এখানে দিয়েছি। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম যখন আমরা হচ্ছে যে প্রথম জারের তাপমাত্রা রেকর্ড করেছি আমরা দেখেছি যে সেখানে 35 ডিগ্রি সেলসিয়াস ছিল, কিন্তু হচ্ছে যে যখন আধা ঘন্টা রেখে দেওয়ার পরে এটা হচ্ছে যে বেড়ে 37 ডিগ্রি সেলসিয়াসে পরিণত হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে দ্বিতীয় জারে আমরা হচ্ছে যে নর্মাল অবস্থায় রেকর্ড করেছি হচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আধা ঘন্টা রোদে রাখার পরে এটা হচ্ছে যে 35 ডিগ্রি সেলসিয়াস, তার মানে একটু বেড়েছে। তারপরে তৃতীয় জার হচ্ছে যে 36 ডিগ্রি সেলসিয়াস ছিল, কিন্তু হচ্ছে যে যখন এটা আধা ঘন্টা রাখার পরে এটা হচ্ছে না বেড়ে এটা হচ্ছে যে 33 ডিগ্রি সেলসিয়াসে আসছে। কেন আসছে? কারণ হচ্ছে যে এটার মধ্যে আমরা ভেতরে হচ্ছে যে একটা ভেজা ন্যাকড়া বা হচ্ছে যে ভেজা টিস্যু রেখে দিয়েছে, যার মাধ্যমে হচ্ছে যে তাপটা শোষণ করে নিয়েছে। এর কারণে হচ্ছে যে এটার তাপমাত্রা কমে গিয়েছে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 51 এর সমাধান। তো চলো এখানে কি দেয়া আছে আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমত হচ্ছে যে পৃষ্ঠা নং 51 সমাধান করতে গেলে আমাদের হচ্ছে যে পৃষ্ঠা নং 50 গিয়ে একটু এই যে ছোট এই ইনস্ট্রাকশনটা পড়তে হবে, কারণ এটা হচ্ছে যে এই আলোকে লেখা হয়েছে। তো চলো আমরা এটা পড়ে নিচ্ছি। তো এখানে বলা হয়েছে যে 3টা জারের তাপমাত্রার কোনো পরিবর্তন দেখছো কি? পরিবর্তন কেন হচ্ছে বলে তুমি মনে করো? তোমার বন্ধুর সাথে এই নিয়ে আলোচনা করো, তোমাদের মতামত পরের পৃষ্ঠার চকে লেখো। তার মানে হচ্ছে 3টা জারের তাপমাত্রার মধ্যে কোনো পরিবর্তন আমরা দেখছি কিনা সেটা হচ্ছে যে আমরা বন্ধুর সাথে আলাপ আলোচনা করে এই চকের মধ্যে আমরা লিখবো, এবং কেন হচ্ছে এটা সেটা লিখতে হবে। তো এখানে দেওয়া হয়েছে যে প্রথম জার আধা ঘন্টা পর তাপমাত্রা কি ছিল সেটা হচ্ছে যে আমরা 50 নং পৃষ্ঠায় দেখিয়েছি। আর পরিবর্তন হয়ে থাকলে তার কারণ কি, কেন পরিবর্তন হয়েছে। দ্বিতীয় জার হচ্ছে আধা ঘন্টা পর তার তাপমাত্রা কি ছিল সেটা এখানে লিখতে হবে, এবং হচ্ছে পরিবর্তন কেন হয়েছে সেটা এখানে ব্যাখ্যা করতে হবে। তারপর হচ্ছে যে তৃতীয় জারের অবস্থা কি সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে তাপমাত্রাটা এখানে লিখতে হবে। এরপর হচ্ছে যে পরিবর্তন কেন হয়েছে সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে বিস্তারিত লিখতে হবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে এবার অনুসন্ধানী পাঠ বই থেকে গ্রিন হাউস ইফেক্টের অংশটা 2 বন্ধু মিলে পড়ে নাও। এবার ক্লাসে শিক্ষক সহ বাকি সবার সাথে আলোচনায় অংশ নাও। আচ্ছা, তোমাদের পরীক্ষার ফলাফলের সাথে এই ঘটনার কি কোনো মিল খুঁজে পাচ্ছ কিনা, এই যে পরীক্ষার ফলাফলের সাথে এই ঘটনার কি কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে কিনা এটা করতে হবে। তো হচ্ছে যে মুখ আটকানো জারের তাপমাত্রা বেশি হলে তা কেন বেশি, নিশ্চয়ই এর মধ্যে বুঝে গেছো। আচ্ছা, দ্বিতীয় আর তৃতীয় জারের তাপমাত্রা কি কোনো পার্থক্য পেয়েছিলে, এর কারণ কি, এবার হচ্ছে যে আলাপ করে দেখো শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথে। আচ্ছা, তো হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে যে আমরা যখন এটা সলভ করব তখন আমরা বুঝতে পারবো। সো ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা হচ্ছে যে এটা সমাধান করি। এটা হচ্ছে যে আমাদের আনসার সেকশন অলরেডি রেডি করা আছে। তো হচ্ছে যে আমরা এখন আমাদের আনসার সেকশন চলে যাব। তার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদেরকে একটি লাইক দিবে এবং হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো, এই যে আমরা এখানে দিয়েছি হচ্ছে যে আমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই 51 পৃষ্ঠার সমাধান। তো আমরা সমাধানটি এভাবে করেছি যে আমরা দিয়েছি যে এই যে আমাদের প্রথম জারে আমাদের আধা ঘন্টা পর তাপমাত্রা হয়েছে হচ্ছে যে 37 ডিগ্রি সেলসিয়াস।
আচ্ছা, তো হচ্ছে যে পরিবর্তন হয়ে থাকলে তার কারণ কি, কেন হয়েছে? তা আধা ঘন্টা রোদে মুখ খোলা অবস্থায় রেখে দেওয়ার কারণে কাঁচ গরম হয়ে জারের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তার মানে খোলা অবস্থায় যখন আমরা রেখে দিয়েছি, এটা হচ্ছে যে কাঁচগুলো হচ্ছে যে গরম হয়ে জারের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে দ্বিতীয় জার হচ্ছে যে 35°C। আচ্ছা, দ্বিতীয় জারের মুখ বন্ধ করলেও কাঁচ কিছুটা গরম হওয়ায় তাপমাত্রা অল্প পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে তৃতীয় জার, সেটি হচ্ছে যে 33°C, যেটি আরো কম। তো হচ্ছে তৃতীয় জারের মুখ বন্ধ করে ভেতরে ভেজা কাপড় এর টুকরো রাখার কারণে কাঁচ তেমন গরম হয়নি, ফলে হচ্ছে যে তাপমাত্রা কিছুটা কমেছে। তার মানে হচ্ছে যখন ভেজা কাপড় ভেতরে রেখে দেওয়া হয়েছে, তাপটা হচ্ছে যে শোষণ করে নিয়েছে, এর কারণে হচ্ছে কাঁচটা খুব একটা গরম হয়নি, এজন্য তাপমাত্রা আরো কমে গিয়েছে। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা আনসারটি বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা দেখি এরপরে কি আছে। এরপরে আছে হচ্ছে যে এখানে বলা হয়েছে যে জলীয় বাষ্প যে এক ধরনের গ্রিনহাউস গ্যাস তার প্রমাণ তো হাতে নাতেই পেলে। যে একটু আগে আমরা পরীক্ষণ করেছি, আমরা সেখানে দেখেছি যে এই যে জলীয় বাষ্পটা এক ধরনের কি গ্রিনহাউস গ্যাস। জলীয় বাষ্প, মিথেন, কার্বন ডাই অক্সাইড সহ যেসব গ্রিনহাউস গ্যাসের কথা তোমরা জেনেছ, সেগুলো বায়ুমণ্ডলে না থাকলে আমাদের কি দুর্গতি হতো একবার ভাবো তো। আচ্ছা, বায়ুমণ্ডল যদি তাপ ধরে রাখতে না পারতো, প্রচন্ড শীতে ঠকঠক করতে করতে মারাই পড়তাম আমরা। আচ্ছা, শুধু আমরা কেন, আমাদের আশপাশের যে অসংখ্য জীবের কথা তোমরা জেনেছ, তাদের সবারই তো একই হাল হতো। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের 51 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 52 এর সমাধান। তো পৃষ্ঠা নং 52 এর মধ্যে কি দেয়া আছে চলো আমরা দেখি। তো এখানে হচ্ছে যে প্রথমত একটা ইনস্ট্রাকশন দেয়া আছে, এর আলোকে হচ্ছে যে কিছু আমাদের একটা চক সমাধান করতে হবে। তো চলো আমরা হচ্ছে যে ইনস্ট্রাকশনটা পড়ে নিচ্ছি। তো এখানে বলা হয়েছে যে এখন একটু অন্যভাবে তৃতীয় জারটার কথা ভাবো। এই যে তৃতীয় জার হচ্ছে যে আমরা অলরেডি দেখেছি আমাদের পৃষ্ঠা নং 50 এবং 51 পৃষ্ঠার মধ্যে, সে আলোচনা থেকে এসেছে। যদি কাছের জারের বদলে একইভাবে আমরা পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস বাড়াতে থাকি, তাহলে জলবায়ু কেমন পরিবর্তন ঘটবে একটু চিন্তা করে দেখো। তোমার আশপাশের মানুষের কি কি কর্মকাণ্ডের জন্য গ্রিনহাউস গ্যাস বেড়ে যায়? স্কুলে বা বাড়িতে আসা যাওয়ার পথে খেয়াল করে দেখো অন্যদের আচরণ, তারপর পরের পৃষ্ঠার চকে নোট রাখো। পরের সেশনে শুনে নিও অন্যদের কি মত। আচ্ছা, তো এখানে হচ্ছে যে এরপরে একটা চক দিয়েছে, চকের মধ্যে বলা হয়েছে যে আমরা এমন কি কি করছি যাতে বাতাসে গ্রিনহাউস গ্যাস বেড়ে যায়, মানে আমাদের কর্মকাণ্ডের মধ্যে এমন কি কি কাজ আছে যেগুলোর মাধ্যমে হচ্ছে যে বাতাসে গ্রিনহাউস গ্যাস বেড়ে যাচ্ছে। আচ্ছা, এই কাজের সাথে গ্রিনহাউস গ্যাস বাড়ার সম্পর্ক কি? এই যে আমরা যেগুলা কাজ করছি, যেগুলোর কারণে হচ্ছে যে গ্রিনহাউস গ্যাস বেড়ে যাচ্ছে, এগুলোর সাথে গ্রিনহাউস গ্যাসের বাড়ার আসলে সম্পর্কটা কি? সো ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে যে আমরা খুব সহজেই তোমাদের জন্য এটি আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি। আমরা হচ্ছে যে এখন তোমাদেরকে সেখানে নিয়ে যাব। আর যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে, অবশ্যই হচ্ছে যে একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারো, এবং হচ্ছে যে যারা সাবস্ক্রাইব করেনি খুব দ্রুত সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা এখন আমাদের আনসার সেকশনে চলে যাব। এই হচ্ছে যে আমাদের ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 52 পৃষ্ঠার সমাধান। তো আমরা এটাকে এভাবে রেডি করে রেখেছি, যেখানে বলা হয়েছে যে আমরা এমন কি কি করছি যাতে বাতাসে গ্রিনহাউস গ্যাস বেড়ে যায়। আচ্ছা, তো এটা আমরা প্রথমত এইভাবে লিখেছি যে শিল্প কারখানাতে তেল, গ্যাস ও কয়লা পোড়ানো হয়, মানে হচ্ছে যে শিল্প কারখানাতে যখন তেল, গ্যাস এবং কয়লা পোড়ানো হয় তখন হচ্ছে যে বাতাসে গ্রিনহাউস গ্যাস বেড়ে যায়। আচ্ছা, এই কাজের সাথে গ্রিনহাউস গ্যাস বাড়ার সম্পর্ক কি? আচ্ছা, তো এটার সাথে সম্পর্ক হচ্ছে যে যখন আমরা এগুলো পোড়ানোর মাধ্যমে হচ্ছে যে বাতাসে কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে যে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়, এর মাধ্যমেই হচ্ছে যে মূলত হচ্ছে যে গ্রিনহাউস গ্যাস বেড়ে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে যে 2 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে বিভিন্ন জৈব বস্তু নির্দিষ্ট স্থানে না ফেলে ময়লা আবর্জনার স্তূপাকার করে রাখা, মানে হচ্ছে যে বিভিন্ন জৈব বস্তু হচ্ছে নির্দিষ্ট স্থানে না পেলে আমরা যেখানে সেখানে আসলে স্তূপাকারে ময়লা আবর্জনাগুলো রেখে দিই। এতে করে কি হচ্ছে, এগুলো হচ্ছে যে এই পচনের ফলে, এই যে এগুলো হচ্ছে যে পচনের ফলে বায়ুমণ্ডলে মিথেন গ্যাস নির্গত হয়, আর বায়ুমণ্ডলে মিথেন গ্যাস নির্গত হওয়ার কারণে হচ্ছে যে গ্রিনহাউস গ্যাস আসলে বেড়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে 3 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে গবাদি পশুর খামারে অধিক সংখ্যক পশুর রাখার ব্যবস্থা করা হয়।
তো এর কারণে হচ্ছে যে এটার সাথে গ্রিন হাউস গ্যাসের সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে যে এইটা যে অধিক সংখ্যক পশুর খাদ্য হজমের কারণে বাতাসে মিথেন গ্যাস ছড়িয়ে পড়ে, আর এই ছড়িয়ে পড়ার কারণে হচ্ছে যে আসলে গ্রিন হাউস গ্যাস বেড়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে 4 নম্বরে যেটি আমরা দিয়েছি সেটি হচ্ছে যে কৃষি জমিতে ফসল উৎপাদনের জন্য নাইট্রোজেন যুক্ত সার ব্যবহার করা। আচ্ছা, এই সার ব্যবহার করার ফলে কি হয়? রাসায়নিক সার থেকে উৎপন্ন নাইট্রাস অক্সাইড বায়ুমণ্ডলে প্রবেশ করে, আর বায়ুমণ্ডলে এটা প্রবেশ করার কারণে হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস বেড়ে যায়। আচ্ছা, এরপরে 5 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে বাসস্থানের সংকট নিরসনে এবং আসবাবপত্রের চাহিদা পূরণে বনভূমি ধ্বংস করা এবং হচ্ছে যে বৃক্ষ নিধন করা হয়। আচ্ছা, তো এর ফলে কি হয়? এর ফলে হচ্ছে যে বাতাসে কার্বন ডাই অক্সাইড শোষণ করার জন্য গাছের সংখ্যা হ্রাস পাওয়ায় এই উপাদানটি বায়ুমণ্ডলে বৃদ্ধি হওয়া। তার মানে হচ্ছে যে এই উপাদানটি বায়ুমণ্ডলে বৃদ্ধি হয়, এর কারণে হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস বেড়ে যায়। আচ্ছা, এরপরে আমরা 6 নম্বরে দিয়েছি হচ্ছে যে বাসা বাড়িতে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, ফোম, এয়ারসল ইত্যাদি ব্যবহার করা হয়। আচ্ছা, এর ফলে কি হয়? রাসায়নিক পদার্থ বিদ্যমান এসব যন্ত্রপাতি এবং দ্রব্যাদি থেকে ফ্লোরিনেটেড গ্যাস নির্গত হয়। এই ফ্লোরিনেটেড গ্যাস নির্গত হওয়ার কারণে আসলে কি হয়? হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস হচ্ছে যে বেড়ে যায় বাতাসে। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের 52 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 53। পৃষ্ঠা নং 53-এর মধ্যে কি আছে চলো দেখি আমরা। তো প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা হোমওয়ার্ক দেওয়া আছে, বাড়ির কাজ। এখানে বলা হয়েছে যে গ্রিন হাউস ইফেক্ট ছাড়াও জলবায়ু পরিবর্তনের আরো অন্য কারণও আছে। তার মাঝে একটি হলো অ্যাসিড বৃষ্টি। বাতাসের জলীয় বাষ্পে অ্যাসিড মিশে থাকলে তা বৃষ্টির সাথে পৃথিবীতে এসে পড়ে। তোমরা ভাবতেই পারো যে আর এমন কি, বৃষ্টির অ্যাসিড ক্ষতিকারক হলে তো আমরা সব সময় ঝলসেই যেতাম। একটা ছোট্ট কাজের মাধ্যমে আমরা কিন্তু এর প্রভাব নিজেরাই দেখতে পারি। আচ্ছা, তো এখানে প্রথমত যে টপিকটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসিড বৃষ্টির কথা বলা হয়েছে। তো প্রথমত হচ্ছে যে আমাদেরকে আসলে অ্যাসিড বৃষ্টিটা বুঝতে হবে, তারপরে হচ্ছে যে আমরা খুব সহজে হচ্ছে যে এই টপিক নিয়ে আসলে আলোচনা করলে আমরা বুঝতে পারবো। তো চলো প্রথমত হচ্ছে যে আমরা অ্যাসিড বৃষ্টি নিয়ে আলোচনা করি, তারপরে হচ্ছে যে আমরা বাকি ইয়েগুলো পড়বো। তো এখানে হচ্ছে যে তোমাদের অনুসন্ধানী বইয়ের মধ্যে, বিজ্ঞানের অনুসন্ধানী বইয়ের মধ্যে পৃষ্ঠা নং হচ্ছে 75-এর মধ্যে তোমাদের হচ্ছে যে অ্যাসিড বৃষ্টি নিয়ে আলোচনা করা হয়েছে। তো চলো দেখি আমরা। তো এখানে অ্যাসিড বৃষ্টি সম্পর্কে পূর্ণাঙ্গ বলা হয়েছে। তো চলো আমরা পড়ি। তো প্রথমত বলা হয়েছে যে বৃষ্টির পানির সাথে অ্যাসিড বা অ্যাসিড জাতীয় উপাদান মিশ্রিত থাকলে সেটাকে অ্যাসিড বৃষ্টি বলা যেতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে বৃষ্টির পানির সাথে সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড নামক তীব্র অ্যাসিড মিশ্রিত অবস্থায় ভূপৃষ্ঠে ঝরে পড়ে। এমনকি তুষার, কুয়াশা, শিলা, বৃষ্টির বরফখণ্ড, ধূলিকণার সাথেও কঠিন বা তরল অবস্থায় অ্যাসিড জাতীয় পদার্থ মিশ্রিত থাকতে পারে। আচ্ছা, এখন প্রশ্ন হলো বৃষ্টির পানি, কুয়াশা, তুষার ইত্যাদিতে এই অ্যাসিড আসলো কি করে? বিভিন্ন মানবসৃষ্ট এবং প্রাকৃতিক উৎস হতে নির্গত সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড বাতাসে উপস্থিত জলীয় বাষ্প, অক্সিজেন এবং অন্যান্য রাসায়নিকের সাথে বিক্রিয়া করে সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিড তৈরি হয়। আচ্ছা, তারপর তা পানি এবং অন্যান্য বস্তুর সাথে মিশ্রিত হয়ে ভূপৃষ্ঠে নেমে আসে। সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডের সামান্য অংশ প্রাকৃতিক উৎস থেকে সৃষ্টি হলেও অধিকাংশ আসে মানবসৃষ্ট বিভিন্ন উৎস থেকে। তাহলে প্রাকৃতিক উৎস হলো যেমন হচ্ছে যে আগ্নেয়গিরি থেকে এটা সামান্য অংশ আসলেও কিন্তু এটা হচ্ছে যে বেশিরভাগ হচ্ছে মানবসৃষ্ট বিভিন্ন উৎস থেকেই আসে। তো মানবসৃষ্ট উৎসগুলো কি কি? উৎসগুলো হলো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে যে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি যেমন তেল, গ্যাস বা কয়লা, বাতাসের 3/2 সালফার ডাই অক্সাইড এবং 4/1 নাইট্রোজেন অক্সাইড বিদ্যুৎ উৎপাদনকারী জেনারেটর থেকে নির্গত হয়। এখানে বলা হয়েছে যে বিভিন্ন যানবাহন এবং ভারী যন্ত্রপাতি থেকেও আসলে এই সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডটা আসে এবং বিভিন্ন দ্রব্য উৎপাদনকারী তেল শোধনাগার এবং অন্যান্য কারখানা থেকেও এই উপাদানটা আসে। এগুলো হচ্ছে যে কি? এগুলো হচ্ছে যে মানবসৃষ্ট বিভিন্ন উৎস।
যার কারণে হচ্ছে কি বাতাসের মধ্যে অ্যাসিড আসতে পারে। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে বায়ু এসব উৎস থেকে নির্গত দূষণকারী গ্যাস ও অন্যান্য কণাকে অনেক দূর পর্যন্ত ভাসিয়ে নিয়ে যেতে পারে এবং সেখানে অ্যাসিড বৃষ্টি ঘটাতে পারে। এর ফলে দূষণকারী দেশ ছাড়াও দূরের অন্য দেশে অ্যাসিড বৃষ্টি হয়ে সেই এলাকা ক্ষতি হতে পারে। মানে হচ্ছে যে যেই দেশের মধ্যে সাধারণত এসব কাজগুলো অধিক পরিমাণে করা হয় সেই দেশ ছাড়াও অন্যান্য দেশে এর প্রভাব ক্ষতিকর প্রভাব হতে পারে। আচ্ছা, অ্যাসিড বৃষ্টির ফলে যে সকল ক্ষতি হতে পারে তার মধ্যে অন্যতম হলো, যেমন কি কি ক্ষতি হতে পারে তার মধ্যে হচ্ছে যে মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর জীবন ধারণ কঠিন করে তোলে। তারপর হচ্ছে উদ্ভিদের বিভিন্ন অংশের ক্ষতি হয়। মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায়, যা হচ্ছে কি উদ্ভিদ এবং মাটির মধ্যে বসবাসকারী অন্যান্য অণুজীবের জন্য প্রয়োজন। আচ্ছা, বিভিন্ন ধাতু নির্মিত যন্ত্রপাতি, অন্যান্য স্থাপনা, এমনকি দালান কোঠারও ক্ষতি হয়ে থাকে। অ্যাসিড বৃষ্টির পানি ধাতু ও কংক্রিটের সাথে বিক্রিয়া করে সেগুলো ক্ষয় করতে থাকে। তো মোটামুটি বন্ধুরা এই ছিল হচ্ছে যে অ্যাসিড বৃষ্টি সম্পর্কে আমাদের আলোচনা। মোটামুটি আশা করছি তোমরা অ্যাসিড বৃষ্টি নিয়ে তোমাদের বেসিক একটা ধারণা হয়েছে। তো চলো এরপরে হচ্ছে যে আমাদের কি বলা হয়েছে আমরা সেটা দেখি। তো এরপরে বলা হয়েছে যে বাসায় দুটি গাছের পাতা নাও। আচ্ছা, প্রথম পাতায় কয়েক ফোঁটা পানি আর দ্বিতীয় পাতায় কয়েক ফোঁটা অ্যাসিড দিয়ে রেখে দাও। আচ্ছা, অ্যাসিড কোথায় পাবে ভাবছো? আমাদের প্রায় বাসাতেই রান্নায় ভিনেগার ব্যবহার করা হয়, সেটাও কিন্তু এক ধরনের অ্যাসিড। আবার আর কিছু না পেলে লেবুর রসও ব্যবহার করতে পারো। লেবুর রসেও এক ধরনের অ্যাসিড থাকে, এর নাম সাইট্রিক অ্যাসিড। আচ্ছা, তারপরে হচ্ছে যে কয়েক ঘন্টা বা একদিন পর পাতা দুটি ভালোভাবে খেয়াল করে দেখো কোনো পরিবর্তন দেখছো কি? দেখলে নিচে নোট করে রাখো, বা হচ্ছে যে পাতার চেহারা কি দাঁড়িয়েছে তা এঁকেও রাখতে পারো। তো তার মানে হচ্ছে যে এই যে আমরা দুইটা কাজ করলাম, মানে হচ্ছে যে বাসায় দুটি গাছের দুইটা পাতা নিলাম, পাতা নিয়ে একটা গাছের মধ্যে একটির মধ্যে হচ্ছে যে আমরা পানির ফোঁটা দিয়েছি আর আরেকটির মধ্যে হচ্ছে যে অ্যাসিডের ফোঁটা দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে যে তাদের অবস্থান কি দাঁড়ায় সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে কি করতে হবে, এই চকের মধ্যে তুলতে হবে। তো এখানে আমরা হচ্ছে যে কি তুলবো, পানির ফোঁটা দেওয়ার কয়েক ঘন্টা পরের অবস্থা, যে পাতাতে পানির ফোঁটা দিয়েছি সেটার অবস্থা কেমন সেটা এখানে লিখতে হবে। এরপর হচ্ছে যে অ্যাসিড অথবা ভিনেগার অথবা লেবুর রসের ফোঁটা দেওয়ার কয়েক ঘন্টা পরের অবস্থা, সেটা হচ্ছে যে এখানে তুলতে হবে। তো এটা হচ্ছে যে প্রিয় বন্ধুরা আমরা হচ্ছে এটা তোমাদের জন্য আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে চমৎকারভাবে আমরা সাজিয়ে রেখেছি। তো চলো এখন আমরা আমাদের আনসার সেকশনে চলে যাব। আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের উপকারে আসে অবশ্যই হচ্ছে যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে যে আমাদের ভিডিওসগুলোতে তোমরা হচ্ছে যে লাইক দিয়ে রাখবে। ধন্যবাদ সবাইকে। তো চলো, এই যে হচ্ছে যে আমাদের ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 53 পৃষ্ঠার সমাধান। তো এখানে আমরা প্রথমত এভাবে দিয়েছি যে হচ্ছে যে পানির ফোঁটা দেওয়ার কয়েক ঘন্টা পরের অবস্থা। এটা হচ্ছে যে কি, পাতা হচ্ছে যে পাতা সতেজ এবং সবুজ বর্ণ বিদ্যমান থাকে। আর হচ্ছে যে অ্যাসিড ভিনেগার লেবুর রসের ফোঁটা দেওয়ার কয়েক ঘন্টা পরের অবস্থা, এটা হচ্ছে যে পাতার সবুজ বর্ণের পরিবর্তন ঘটেছে। তো মোটামুটি এই ছিল হচ্ছে যে আমাদের এই চকের সমাধান। তো চলো এরপরে কি আছে আমরা দেখি। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে নবম সেশনের মধ্যে বলা হয়েছে যে এই সেশনের শুরুতেই তোমরা আগের দিন বাসায় যে পরীক্ষা করেছো তা একটু আলোচনা করে দেখো তো অ্যাসিড দেওয়ায় গাছের পাতায় কি পরিবর্তন দেখছো, তা পাশের বন্ধুর সাথে শেয়ার করো, ক্লাসের বাকিদের সাথেও শেয়ার করো। সবার ফলাফল কি মোটামুটি মিলে যাচ্ছে? পাশের বন্ধুর সাথে মিলে অনুসন্ধানী বই থেকে অ্যাসিড বৃষ্টির অংশটুকু পড়ে নাও, যেটা আমরা অলরেডি অনুসন্ধানী বই থেকে আমরা অ্যাসিড বৃষ্টির হচ্ছে যে পার্টটা আমরা পড়েছি। তারপরে হচ্ছে যে শিক্ষক সহ বাকিদের সাথে আলোচনা করে দেখো অ্যাসিড বৃষ্টি কেন হয়। অ্যাসিড বৃষ্টির ফলাফলের একটা ছোট নমুনা তো তোমরা ইতিমধ্যেই দেখেছো। লম্বা সময় ধরে এমন হলে উদ্ভিদ সহ জীববৈচিত্র্যের উপর কেমন প্রভাব পড়বে তা তো অনুমানই করতে পারছো। লম্বা সময় এই বৃষ্টির আর কি কি প্রভাব পড়ে তাও দেখে নাও। তোমাদের কি এই বিষয়ে কিছু করার আছে? চিন্তা করে দেখো তো। মোটামুটি এটা আমরা হচ্ছে যে অ্যাসিড বৃষ্টির অধ্যায়ে আমরা অলরেডি এটা জেনেছি।
সো প্রিয় বন্ধুরা, এই ছিল হচ্ছে যে আমাদের পৃষ্ঠা নং 53 এর সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদেরকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 54 নিয়ে। তো চলো দেখি পৃষ্ঠা নং 54 মধ্যে কি বলা হয়েছে। এখানে প্রথমত বলা হয়েছে যে আগের সেশনের কথা অনুযায়ী গ্রিন হাউস গ্যাস বাড়ানোর পেছনে আমাদের ভূমিকা কেমন তা নিয়ে তুমি আর তোমার বন্ধুরা নিশ্চয়ই যথেষ্ট তথ্য জোগাড় করেছো। তো এটার মাঝখান দিয়ে আমরা বলে রাখি যে আমরা হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস বা হচ্ছে যে গ্রিন হাউস এফেক্ট নিয়ে আমাদের হচ্ছে যে আমাদের প্লে লিস্টের মধ্যে একটা ভিডিও করা আছে। সেটা হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বই থেকে। তো তোমরা চাইলে সেখান থেকে ওটা হচ্ছে দেখে নিতে পারো, তাহলে মোটামুটি গ্রিন হাউস গ্যাস নিয়ে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। তো চলো এরপরে কি বলা হয়েছে যে এবার একটু দলে ভাগ হয়ে আলোচনা করে দেখো দলের বাকিদের মত কি। সবার পাওয়া তথ্য একত্র করে সবগুলো কারণ যাচাই বাছাই করে দেখো। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি কারণ শনাক্ত করো, যেগুলো আমরা চাইলে খুব সহজেই প্রতিকার করতে পারি বা সবসময় নিজেরা না পারলেও অন্যদের বোঝাতে অন্তত পারি, যাতে সবাই সবার জায়গা থেকে নিজের আচরণে পরিবর্তন আনে। সবাই মিলে একটা পরিকল্পনা দাঁড় করিয়ে ফেলতে পারো। এরপর নিচে তোমাদের চিন্তাগুলো গুছিয়ে লিখে রাখো। এরপরে হচ্ছে যে আসলে এই 54 পৃষ্ঠা আমাদের মূল কাজ, যেটি হচ্ছে যে আমাদেরকে একটি চক দিয়েছে, চকটি আসলে সমাধান করতে হবে আমাদেরকে। তো চকের মধ্যে এখানে বলা হয়েছে যে আমাদের যে 5টি কাজের জন্য বাতাসে গ্রিন হাউস গ্যাস বেড়ে যায় সেগুলো হচ্ছে যে আমাদেরকে এখানে লিখতে হবে। তারপরে হচ্ছে যে কিভাবে এর সমাধান করা সম্ভব সেটা হচ্ছে যে আমাদেরকে এইখানে লিখতে হবে। ঠিক আছে? তো প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে যে আমরা খুব সহজেই তোমাদের জন্য আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি। এখন হচ্ছে যে আমরা তোমাদেরকে আমাদের আনসার সেকশনে নিয়ে যাব। আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে অবশ্যই বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং হচ্ছে যে আমাদের ভিডিওসগুলোতে একটা লাইক দিয়ে রাখতে পারো। তোমাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো। অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার হচ্ছে আমরা আনসার সেকশনে চলে যাচ্ছি। এই হচ্ছে যে আমাদের 54 পৃষ্ঠার সমাধান। আমরা এটাকে এইভাবে রেখেছি। এখানে বলা হয়েছে যে আমাদের যে 5টি কাজের জন্য বাতাসে গ্রিন হাউস গ্যাস বেড়ে যায় সেগুলো আমরা এখানে রেখেছি। তারপর হচ্ছে যে কিভাবে এর সমাধান করা সম্ভব। তো প্রথমত আমরা লিখেছি এখানে যে 1 নম্বরে আমরা দিয়েছি গাছ কেটে বনভূমি ধ্বংস করা, আর কিভাবে এর সমাধান করা যায় অধিক হারে বৃক্ষরোপণ করা। তারপরে 2 নম্বরে আমরা দিয়েছি এখানে যে কম দূরত্বের রাস্তা চলাচলের জন্য ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা, আর এটা সমাধান করা সম্ভব হচ্ছে যে পায়ে হাঁটা বা হচ্ছে সাইকেল ব্যবহার করা। তার মানে কম দূরত্বের পথে আমরা ব্যক্তিগত গাড়িগুলো ব্যবহার না করে যদি পায়ে হাঁটি এবং হচ্ছে সাইকেল ব্যবহার করি তাহলে হচ্ছে যে আমাদের গ্রিন হাউস বেড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে যে নাইট্রোজেন সমৃদ্ধ ইউরিয়া সার ব্যবহার করা, যেটা হচ্ছে যে জৈব সার ব্যবহার করা। ইউরিয়া সারটা ব্যবহার না করে জৈব সার ব্যবহার করলে আমাদের গ্রিন হাউস গ্যাস বাড়ার সম্ভাবনা খুবই কম থাকে। এরপরে হচ্ছে যে শিল্প কারখানা ও হচ্ছে যে যানবাহনে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা, আর হচ্ছে যে এটা সমাধান করা সম্ভব হচ্ছে যে নবায়নযোগ্য শক্তির বিভিন্ন উৎস ব্যবহার করা। তারপরে 5 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে ঘর ঠান্ডা করার জন্য এয়ার কন্ডিশনার ব্যবহার করা, আর এটা হচ্ছে সমাধানের জন্য দরজা জানালা খুলে আলো বাতাসের ব্যবস্থা করা। এরপরে বলা হয়েছে যে শুধু নিজেরা পরিকল্পনা করে বসে থাকলে তো হবে না, বরং কাজগুলো করতেও হবে। তার আগে ক্লাসে অন্য দলগুলোর সাথে নিজেদের পরিকল্পনাগুলো শেয়ার করো, সবার মতামত নাও, হয়তো অন্যদের মতামত থেকে আরো দারুণ কিছু আইডিয়া যোগ করতে পারো তোমাদের পরিকল্পনায়। সবগুলো দলের পরিকল্পনা শেয়ার হবার পর নিজেরা এক সময় বেঁধে নাও এই কাজগুলো বাস্তবায়নের জন্য। এই সময় 15 দিন থেকে 1 মাসেও হতে পারে। বাস্তবায়নের পর তোমাদের উপলব্ধি কি হয় তাও বাকিদের সাথে শেয়ার করতে ভুলো না যেন। সো ডিয়ার স্টুডেন্টস, মোটামুটি এই ছিল আমাদের 54 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এখন আমরা সমাধান করব তোমাদের বিজ্ঞান বইয়ের 55 পৃষ্ঠার। তো চলো 55 পৃষ্ঠার মধ্যে কি আছে আমরা দেখে নিচ্ছি। 55 পৃষ্ঠার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে এবং হচ্ছে যে এগুলো সলভ করার জন্য আমাদেরকে কিছু হচ্ছে যে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে।
তো প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে পরিকল্পনা মাফিক সব হয়ে গিয়েছে কি, নিচে নোট করে রাখো তোমার অনুভূতি। তারপরে এখানে প্রশ্নে বলা হয়েছে যে তোমার দলের পরিকল্পনা কি ছিল, পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে তোমার অভিজ্ঞতা কেমন হলো। এই হচ্ছে যে আমাদের একটা প্রশ্ন। এরপরে বলা হয়েছে যে কোনো চ্যালেঞ্জ কি পড়েছে, চ্যালেঞ্জ মোকাবেলায় তোমার দল কি উদ্যোগ নিয়েছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে জলবায়ুর ভারসাম্য নষ্ট হয় এমন আর কোনো বিষয় কি তোমার চোখে পড়েছে, এর সমাধানে কি করা যায় বলে তুমি মনে করো। তো মোটামুটি হচ্ছে যে প্রশ্নগুলোর আমরা আনসারগুলো আমরা আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি। এখন আমরা তোমাদেরকে নিয়ে যাব আমাদের আনসার সেকশনে। আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে অবশ্যই বলে নিচ্ছি, যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কোনো উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে যে আমাদের ভিডিওসগুলোতে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবে। আমরা তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ সবাইকে। তো চলো এখন আমরা চলে যাব আমাদের আনসার সেকশনে। এই হচ্ছে যে আমাদের 55 পৃষ্ঠার সমাধান। তো প্রথম প্রশ্ন যেটি ছিল আমাদের, সেটি হচ্ছে যে তোমাদের দলের পরিকল্পনা কি ছিল, পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে তোমার অভিজ্ঞতা কেমন হলো। তো এটার আনসারটা আমরা এভাবে রেডি করেছি যে হচ্ছে যে আমাদের দলের পরিকল্পনা ছিল কিভাবে গ্রিনহাউস গ্যাসের ব্যবহার কমানো যায়। বাস্তবায়ন করতে গিয়ে আমরা নানা অভিজ্ঞতা অর্জন করেছি, যেমন কিভাবে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি পাচ্ছে তা খুঁজে বের করা ও কিভাবে এর সমাধান করা সম্ভব সে সকল বিষয়ে জনসচেতনতা তৈরি করা। তো মোটামুটি প্রথম প্রশ্নটার আনসারটা আমরা এভাবে রেডি করেছি। এরপর হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, যেখানে বলা হয়েছে কোনো চ্যালেঞ্জ কি পড়েছে, চ্যালেঞ্জ মোকাবেলায় তোমার দল কি উদ্যোগ নিয়েছে। তো এটা আমরা এভাবে দিয়েছি যে হ্যাঁ চ্যালেঞ্জ পড়েছে, আর যদি তোমাদের চ্যালেঞ্জ না পড়ে তাহলে তোমরা এখানে দিবা যে না চ্যালেঞ্জ পড়েনি। আর আমাদের যেহেতু হ্যাঁ চ্যালেঞ্জ পড়েছে সেজন্য আমরা আনসারটা এভাবে দিয়েছি যে চ্যালেঞ্জ মোকাবেলায় আমার দল গ্রিনহাউস গ্যাসের ভয়াবহতা বোঝানোর উদ্যোগ নিয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে যে আমাদের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে যে জলবায়ুর ভারসাম্য নষ্ট হয় এমন আর কোনো বিষয় কি তোমার চোখে পড়েছে, এর সমাধানে কি করা যায় বলে তুমি মনে করো। তো এটার আনসারটা আমরা এভাবে সাজিয়েছি যে হচ্ছে যে জলবায়ুর ভারসাম্য নষ্ট হয় এমন কতগুলো বিষয় আমার চোখে পড়েছে, যেমন বনভূমি ধ্বংস করা, যানবাহনের কালো ধোঁয়া নিঃসরণ করা ইত্যাদি। তারপরে হচ্ছে যে এর সমাধানে যা যা করা যায় বলে আমি মনে করি তা হলো এই যে এখানে অধিক হারে গাছ রোপণ করতে হবে, যানবাহনের কালো ধোঁয়া নিঃসরণ বন্ধ করতে হবে। তো মোটামুটি প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের হচ্ছে যে 55 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা গ্রিনহাউস গ্যাস সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাও, গ্রিনহাউস গ্যাস নিয়ে আমাদের হচ্ছে যে প্লে লিস্টের মধ্যে আমরা একটা ভিডিও দিয়েছি, সেখানে তোমরা সেটি দেখে আসতে পারো। এবং হচ্ছে যে যদি তোমরা হচ্ছে যে অ্যাসিড বৃষ্টি নিয়েও কোনো কিছু তোমাদের জানার থাকে তাহলে আমরা হচ্ছে যে প্লে লিস্টের মধ্যে আমাদের অ্যাসিড বৃষ্টি নিয়েও আরেকটা ভিডিও দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।